আচ্ছা দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। দর্শক, একটি দেশ উন্নয়নের কোন দিকে যাচ্ছে, কোন দিকে ধাবিত হচ্ছে, তার গতি তার অনেকখানি নির্ধারিত হয় তার বাজেট দ্বারা। একটি বাজেটে কোন কোন ক্ষেত্রে আমরা কতটুকু ব্যয় করছি সেটি নির্ধারণ করে দেয় আমাদের উন্নয়নের গতি প্রকৃতি। আমরা এই সুরক্ষায় প্রতিদিনে আজকে জানতে চাইব বাংলাদেশে যে নতুন বাজেট ঘোষিত হচ্ছে সেই বাজেটে আমাদের স্বাস্থ্য খাতের চিত্র কী এবং সেই চিত্রে আমরা কি প্রত্যাশা করতে পারি আমাদের ভবিষ্যতের অগ্রযাত্রায়। এ বিষয়ে কথা বলার জন্য আমরা দুজন বিশেষজ্ঞ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। পরিচয় করে দিচ্ছি তাদের সাথে। স্টুডিওতে আমাদের সাথে আছেন ডক্টর নাজমুল ইসলাম, তিনি স্বাস্থ্য অর্থনীতিবিদ এবং সহযোগী অধ্যাপক অর্থনীতি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। তিনি ন্যাশনাল কনসালটেন্ট রিসার্চ স্বাস্থ্য অর্থনীতি ইউনিট। ডক্টর নাজমুল ইসলাম, স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। দর্শক, আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্র থেকে স্বাস্থ্য অর্থনীতিবিদ ডক্টর সাফিউন নাহিন শিমুল। তিনি অধ্যাপক, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। বর্তমানে তিনি পোস্ট ডক্টরেট রিসার্চ ফেলো, জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র। ডক্টর শিমুল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা ডক্টর শিমুলকে যুক্ত করে নেব আমাদের। আমরা যেই বিষয়টি নিয়ে আলাপ করব আজকে, ডক্টর নাজমুল ইসলাম আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে স্বাস্থ্য বাজেট এবং আমাদের প্রত্যাশা। আমরা এই অনুষ্ঠানে স্বাস্থ্যের সব দিক নিয়েই কথা বলি। সেখানে গবেষণা নিয়ে কথা হয়, চিকিৎসা নিয়ে, বিভিন্ন সেক্টর নিয়ে কথা হয়, বিশেষ করে চিকিৎসা ব্যয় নিয়ে কথা হয়। এবং একটি পরিসংখ্যান বলছে যে বাংলাদেশ বোধহয় পৃথিবীর মধ্যে দ্বিতীয় মানে আউট অফ পকেট খরচ, এক্সপেন্ডিচার যেটাকে বলা হয়, অর্থাৎ আমাদের নিজেদের পকেট থেকে যেই টাকা খরচ করতে হয় স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য, তাতে বাংলাদেশ পৃথিবীতে দ্বিতীয়। এরকম একটি প্রেক্ষাপটে বাংলাদেশের স্বাস্থ্য বাজেট কেমন, আপনার কি মনে হচ্ছে এখনকার যে চিত্র সেটি দেখে? ধন্যবাদ ডক্টর মুস্তাক। এই প্রশ্নটা আসলে অনেকের মনে এই প্রশ্নটা জাগে যে বাজেটটা আসলে কেমন। তো কোনো বাজেট ভালো বা মন্দ এটা নির্ভর করে আসলে অনেকগুলো বিষয়ের উপরে। প্রথমত হচ্ছে যে আমাদের যে বাজেটটা করা হয়, যে পরিকল্পনাটা করা হয় যে এক বছরের জন্য আমাদের স্বাস্থ্য খাতে কী পরিমাণ টাকা ব্যয় হবে, খরচ হবে, সেটা আমাদের সক্ষমতা কতটুকু আছে সেই সক্ষমতা অনুসারে সেটা বরাদ্দ দেওয়া হয়। এটা যেমন গুরুত্বপূর্ণ যে আমাদের টাকা বরাদ্দ দেওয়া উচিত, কারণ এটা তো অবশ্যই স্বাস্থ্য খাতটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা খাত। তার সাথে সাথে আবার যে বিষয়টা চলে আসে, আমরা যেটা দেখছি সেটা হলো যে এটা কিভাবে বাস্তবায়ন করা হলো। তো এখন আমাদের যে প্রত্যাশাটা বা জনগণের যে প্রত্যাশাটা, সেটা হচ্ছে যে বাজেটের বরাদ্দটাও ভালো থাকা উচিত, যেটা কারণ এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা সেক্টর, এবং তার সাথে সাথে সেটা বাস্তবায়নও করা উচিত, ভালোভাবে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা উচিত। কিন্তু আমরা দেখি যে আমাদের যে প্রত্যাশা থেকেই মাঝে মাঝেই যে আমরা বলি যে আমাদের প্রত্যাশা অনুসারে হয়নি, সেখানে দুইটা প্রত্যাশাই আসলে। একটা হচ্ছে যে বরাদ্দটাও ঠিক মতো হয়নি, বরাদ্দটা হয়তো আরও বাড়ানো দরকার স্বাস্থ্য খাতে, আর দ্বিতীয় হচ্ছে যে বাস্তবায়নও তো হচ্ছে না। দুই জায়গায় এখানে আমাদের আসলে হতাশা বা আমাদের অসন্তুষ্টির। একটুখানি যদি আমরা সংখ্যার দিক থেকে যদি দেখি, যে যেমন বর্তমানে যেই সরকার আমাদেরকে গভর্ন করছে, আমাদের দেশ পরিচালনা করছে, তারা একটা লম্বা সময় ধরে এই ক্ষমতায় আছে। সেই শুরু থেকে এই পর্যন্ত স্বাস্থ্য খাতে ওভারঅল যে বরাদ্দ সেটি পরিমাণের দিক থেকে কতখানি বেড়েছে, এবং আরেকটা ইন্ডিকেটর করা হয় যে জিডিপি, যেটা অর্থাৎ মোট জিডিপি একটি দেশের, তার কত % খরচ করা হয়। এই ক্ষেত্রে আমরা কি এগিয়েছি খানিকটা গত এক দশকে বা গত কয়েক বছর? এটা কিন্তু খুবই চমৎকার একটা প্রশ্ন করেছেন আপনি, যে আমাদের অর্থনীতিবিদ বা স্বাস্থ্য খাত শুধু না, যে কোনো খাতেই আমরা দেখি যে তারা যেই বিষয়টি বলেন সেটা হলো যে সবসময় তারা শুধু শতাংশের হিসেবে বলেন যে স্বাস্থ্য খাতে এত শতাংশ হয়েছে, 5% বরাদ্দ অথবা <5% বরাদ্দ করা হয়েছে, এই শতাংশ বলেন এবং বলেন যে এটা তো বাড়ছে না, সেরকম শতাংশ হারে বাড়ছে না। তো এখানে আসলে আমি কিন্তু মোটেই বিচলিত না এই শতাংশের ব্যাপারটা। আমার কাছে যেটা মনে হয় যে আপনি শতাংশের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে অ্যামাউন্টটা, যে পরিমাণ যেটা আছে সেটা বেড়েছে কিনা। তো আপনি যদি দেখেন স্বাধীনতার পর থেকে 1972 সন থেকে এখন যদি আপনি দেখেন যে অনেক গুণ কিন্তু এটা বেড়েছে,
মানে কয়েকশো গুণ কিন্তু বেড়েছে। স্বাস্থ্য বাজেট না, পুরো বাজেটই বেড়েছে, তার সাথে স্বাস্থ্য বাজেটও বেড়েছে। এখন শতাংশের ক্ষেত্রে দেখবেন যে যখন আমাদের অর্থনীতিটা বড় হয়ে যাবে তখন কিন্তু আমাদের ব্যয়ের খাতও কিন্তু অনেক বেড়ে গেছে, আয়ের খাতও বাড়বে, নতুন নতুন সেক্টর যোগ হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার শতাংশে হয়তো কমে যেতে পারে বা কাছাকাছি, খুব বেশি একটা জাম্প করবে না, জাম্প করার কথাও না, কারণ এখানে তো আপনার ভাগ হয়ে যায় সব বিভিন্ন খাতে, কিন্তু অ্যামাউন্ট পরিমাণ কিন্তু বেড়েছে। কিন্তু আমি এটা বলছি না যে যেই পরিমাণটা বেড়েছে, যেই হারে পরিমাণটা বেড়েছে সেটা যে সন্তোষজনক সেটা আমি বলছি না, কিন্তু বেড়েছে, অবশ্যই বেড়েছে। এবং স্বাস্থ্য খাতে আপনি আগে যেই ধরনের সেবা আমরা বাংলাদেশে পেতাম না সেটা কিন্তু এখন আমরা পাই। যদিও আমরা বলি যে আমরা অন্যান্য জায়গায় আমাদের সেবা নিতে আমরা যাই, কিন্তু তারপরেও কিন্তু আগের তুলনায় তো অনেক অনেক কিছু দিয়ে আমাদের এটির যেমন যদি আমরা দু একটা একটু সংখ্যার বিচারে যদি বলি, যেমন গত বছর বাজেট আসলে কেমন ছিল পরিমাণ, এই বছরে কেমন? গত বছরের যদি আমরা আপনার রিভাইজড বাজেট যেটা বলি আর কি, বরাদ্দ দেওয়া হয়েছিল যেই পরিমাণ তার থেকে কমানো হয়েছে রিভাইজড বাজেটে। তো বরাদ্দ দেওয়া হয়েছিল, গত বছরে বরাদ্দ ছিল স্বাস্থ্য খাতে 38,000, এইটা খুব সম্ভবত ছিল, আমি একটু দেখেই বলি এটা, এই পরিমাণটা আপনার গত বছরে বরাদ্দ দেওয়া হয়েছিল 36,863 কোটি টাকা, হাজার কোটি টাকা ছিল। এটা ছিল মোট বাজেটের 5.4%। কিন্তু সেটা রিভাইজড করে সেটা কমিয়ে নেওয়া হয়েছে 29,749 কোটি টাকা আর কি, হাজার কোটি টাকা আর কি। তো এটা হচ্ছে 4.5% বাজেটের, অর্থাৎ এটা কমিয়ে নেওয়া হয়েছে রিভাইজ বাজেটে। আর 2023-24 যে বাজেটটা, সেই বাজেটে যেটা বরাদ্দ করা হয়েছে সেটা হচ্ছে 38,52 কোটি টাকা, 38,052 কোটি টাকা, এটা 5% টোটাল বাজেটের। সেটি তার মানে যেটা বলছিলাম যে আসলে সংখ্যার বিচারে যদি আমরা বলি পরিমাণের দিক থেকে এটা প্রত্যেক বছরই কিন্তু বাড়ছে। রাইট। প্রশ্ন হচ্ছে যে আসলে সেটা কতখানি সাফিসিয়েন্ট, সেটি হচ্ছে বিষয়। আমরা ডক্টর শাফিউন নাহিন শিমুল, আপনাকে একটু আলোচনায় যুক্ত করছি, স্বাগত জানাচ্ছি, যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন। আমরা যেই প্রসঙ্গে আলাপ করছিলাম, ডক্টর নাজমুল যেটি বললেন যে পার্সেন্টেজ, জিডিপির যে পার্সেন্টেজ, সেখানে আমরা হয়তো ওই 5%-এর কাছাকাছি ঘোরাফেরা করছি টোটাল বাজেটের, কিন্তু পরিমাণের দিক থেকে আমরা দেখছি যে গ্র্যাজুয়ালি গত কয়েক বছর ধরে কিন্তু আমরা কয়েক হাজার কোটি টাকা করে কিন্তু আসলে বাড়ছে। এই প্রেক্ষিতে আপনি কেমনভাবে দেখেন যে এটি আমাদের অর্থনীতির যে ওভারঅল যে উন্নতি বাংলাদেশের বা ডেভেলপমেন্ট সেক্টরের ওভারঅল যে অগ্রগতি, তার প্রেক্ষিতে এটি কোন জায়গায় অবস্থান করছে? হ্যাঁ, ধন্যবাদ। নাজমুল অনেকগুলা তথ্য দিয়েছে এবং সেগুলোর সাথে কিছুগুলোর সাথে আমি একমত, কিছুর সাথে একটু দ্বিমত পোষণ করছি। প্রথমত হচ্ছে আমরা পার্সেন্টেজ নিয়ে ওরিড হব কিনা। যেহেতু পার্সেন্টেজ কম থাকছে অথবা পার্সেন্টেজ খুব একটা বাড়ছে না শতকরা হিসাবে, তাহলে কি আমরা সন্তুষ্ট থাকবো কিনা। আমি একটু অন্য অ্যাঙ্গেলে দেখি। ধরেন আমাদের এই স্বাস্থ্য খাতের ব্যয়টার উদ্দেশ্যটা কি? সরকারের যে উদ্দেশ্যগুলা হচ্ছে যে মানুষকে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং যে ইউনিভার্সাল হেলথ কাভারেজের যে বিষয়গুলো আছে, একটা বড় জিনিস কিন্তু ফাইন্যান্সিয়াল প্রোটেকশন। যদি তো ব্যয় করতে গিয়ে, স্বাস্থ্যসেবার ব্যয় দিতে গিয়ে মানুষজনের কোনো ক্ষতির মানে ঝামেলায় না পড়ে, হ্যাঁ, যেটা ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচারও বলে, অর্থাৎ বিপর্যয়মূলক স্বাস্থ্য ব্যয়, যেই স্বাস্থ্য ব্যয়ের কারণে মানুষের সম্পদ বিক্রি করতে হয়, মানুষ দরিদ্র হয়ে যায়, মানুষ অনেক সমস্যায় পড়ে। সেই জায়গাগুলোতে সরকারের কন্ট্রিবিউশন কি বা ওভারঅল হেলথ সিস্টেমের কন্ট্রিবিউশন কি? আপনি যদি দেখেন গত অনেক বছর ধরেই সেটা কিন্তু খারাপের দিকেই যাচ্ছে, ভালোর দিকে যাচ্ছে না। তার মানে এটা একদম ক্লিয়ার যে সরকার যা ব্যয় করছে এটা যথেষ্ট না। এটা এটা হলো একটা ক্লিয়ার। বাজেটের আরেকটা জায়গা হচ্ছে যে আপনার আমাদের বরাদ্দ দেওয়া হয় তা খরচ করা হয় না, এবং এটা নিয়ে অনেকেই কথা বলে যে যেহেতু বরাদ্দ যা দিয়েছে তাই খরচ করা হচ্ছে না, তাহলে বরাদ্দ বাড়ানোর দরকারটা কি বা বরাদ্দ বাড়ানোর যৌক্তিকতাটা কি। কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবেন, আগের যে জিনিসটা আমি উত্থাপন করছি সেটার সাথেই যদি আপনি রিলেট করেন, যেমন আপনি নতুন নতুন খাত সৃষ্টি করছেন না কেন? যেমন ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার যেটা বলছে, মানুষের স্বাস্থ্যসেবার ব্যয় মানে স্বাস্থ্যসেবার ব্যয় মেটাতে গিয়ে যে ধরনের সমস্যায় পড়ে বা যে বিপর্যয়মূলক অবস্থায় পড়ে, সেটা থেকে উদ্ধার করার জন্য আমাদের কোনো কার্যকর ব্যবস্থা কিন্তু এখনো তৈরি হয়নি। তাহলে আমরা এটা করছি না কেন? আপনার নতুন নতুন খাত তৈরি করেন। ক্যাম্বোডিয়া একটা এক্সাম্পল, তাদের ইকুইটি ফান্ড আছে যেটা গ্লোবালি খুব
প্রশংসিত হয়েছে। তাদের হসপিটালগুলোতে একটা নির্দিষ্ট ফান্ড থাকে, যে ফান্ডে যার দরিদ্র তাদেরকে সব ধরনের স্বাস্থ্যসেবা ফ্রি অফ কস্ট দেওয়া হয়। আমাদের ঢাকা মেডিকেলে যদি আমি চিন্তা করি, এখানে যারা আপনি যদি গিয়ে মানে এক্সাম্পল হিসেবে বলছি, ঢাকা জি মেডিকেলে যেহেতু প্রচুর লোক মানে এখনো দরিদ্র লোকজন যায়, আপনি দেখবেন ওখানে কত মানে অসহায় মানুষ আছে, তারা তারা চিকিৎসা সেবাটা মানে বেড কস্ট, ডাক্তারের কস্টটা ফ্রি, বাট ওষুধ তো খুব একটা দেওয়া হয় না, হুম টেস্টগুলো অনেক সময় বাইরে করতে হয়। তো ঔষধ তো আমাদের, আপনারা জানেন যে গত কয়েক বছরের দাম অনেক বেড়ে গিয়েছে, জি সেগুলো নিয়ে অনেক অন্য আলোচনা, কেন বেড়েছে, কি করা যেত সেই দিকে গেলাম না। তো এইটার যেহেতু বেড়েছে, তাদের এই কস্টটা কে বিয়ার করবে, সেই ক্ষেত্রে কিন্তু নাই। তো আপনার ইনফ্রাস্ট্রাকচার সরকার অনেক ব্যয় হুম করেছে। বাংলাদেশে বিল্ডিং হয়েছে, অনেক বিল্ডিং হয়েছে, অনেক ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু একটা হেলথ সিস্টেম যদি আপনি চিন্তা করেন, হুম ডাক্তার বিল্ডিং একটা একটা পার্ট, আপনার টেকনিশিয়ান আছে কিনা, আপনার টেস্টের ব্যবস্থা আছে কিনা, হুম আপনার যে যন্ত্রপাতি থাকা দরকার সেটা আছে কিনা, ঔষধের সাপ্লাই ঠিক মতো আছে কিনা, ওই জায়গাগুলোতে আমাদের গ্যাপ আছে, এটা তো সরকারও জানে। কিন্তু ওখানে কিন্তু আপনার বরাদ্দটা করা হয় না। জি নাজমুল স্বাস্থ্য অর্থনীতি ইউনিটে কাজ করেছে, তারাও জানে যে তাদের নিজস্ব একটা নিড বেসড ফর্মুলা আছে, হ্যাঁ, বাজেট অ্যালোকেশনের, সেটা বহুত আগে করা, তারা নিজেরাই ফলো করে না, সরকার নিজেই ফলো করে না, নিজেই বের করেছে যে নিড বেসড বাজেট অ্যালোকেশন দরকার, কিন্তু কখনো এটা ফলো করে না। এবং বাজেটের ক্ষেত্রে যেটা করা হয়, গত বছর যা ছিল তার সাথে একটু প্লাস মাইনাস, হুম খুবই মনে হয় যেন একটা এক্সেল স্প্রেডশিট করা আছে, ওটার সাথে 5% যোগ করে কিছু প্লাস মাইনাস করে একটা নতুন বাজেট করে ফেললাম। এভাবে যদি করেন তাহলে সারা জীবনে যা করবেন তা কিছুটা খরচ হবে না, রিভার্স বাজেটে গিয়ে কমবে এবং মানুষের দুর্গতি কমবে না। আমার বক্তব্য যেটা হলো, মানুষ আশা করে সরকার উল্লেখযোগ্য কিছু করুক, এই যা হুম আছে তার সাথে একটু মানে ইনক্রিমেন্টাল এফেক্ট বা ইনক্রিমেন্টাল কস্ট বাড়িয়ে, খরচ বাড়িয়ে, বাজেট বাড়িয়ে খুব বেশি স্বস্তি মানুষকে স্বস্তি দিচ্ছে পাওয়া না, যাবে না। এটা আমি একদম। ডক্টর শিমুল একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু হাইলাইট করতে চাই আপনার বক্তব্য থেকে দর্শকদের জন্য, এবং ডক্টর নাজমুলের মতামত চাইবো সেখানে। সেটি হচ্ছে যে এই যে আপনি বললেন একটি কথা যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, অথবা আমি ডাক্তার তৈরি করলাম, হাসপাতাল বানালাম, কিন্তু সত্যিকার অর্থে আসলে এক স্বাস্থ্য সেবা বলতে যেটা বোঝায় একজন মানুষকে কম্প্রিহেন্সিভ এবং সামগ্রিকভাবে একজন রোগীর জন্য যা যা করা দরকার সব কিছু করা, সেখানে কিন্তু অনেক ছোট ছোট এলিমেন্ট আছে, আপনি কয়েকটা এখানে হাইলাইট করেছেন। ওই জায়গাগুলোতে যদি বরাদ্দের প্রসঙ্গ আসতো, তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য বাজেট আরও বড় দরকার হতো, এবং তাহলে এই যে অব্যয়িত যে বাজেট, অর্থাৎ যেটা খরচ করা হচ্ছে না, এই ঘটনাটা আর থাকতো না, বরং আরও বেশি পরিমাণে হয়তো দরকার হতো, এবং মানুষ সত্যিকার অর্থে সেবাটা পেত। এই যে আমি শুরুতে যেটা বলেছিলাম যে মানুষের নিজের পকেট থেকে যে এত বেশি টাকা খরচ করতে হয়, এবং আপনি বলেছেন যে মানুষ প্রচণ্ড দরিদ্র হয়ে যায়, বিশেষ করে একটু দীর্ঘমেয়াদী অসুখ যাদের হয়, তাদের ক্যান্সার অথবা হার্ট ডিজিজ, একটা অপারেশন করতে গিয়ে মানুষ দারিদ্র সীমার নিচে চলে যায়। এই ঘটনাটা তাহলে আমরা ঠেকাতে পারতাম, তাই তো ডক্টর শিমুল? জি জি জি, মানে জি আমি সোজা কথা যে শুধু বরাদ্দ না, আমার হুম কিছু হেলথ সিস্টেমের যে সিস্টেমটা আছে সেখানেও আমাদের কিছু জায়গায় হাত দিতে জি হবে। যেমন জি ক্যান্সার ট্রিটমেন্ট যদি একদম হ্যাঁ সরকার নিজে খরচ করতে যায়, সেটা হ্যাঁ হয়তো বার্ডেন হয়ে যাবে, হ্যাঁ কিন্তু সেটা একটা ইন্স্যুরেন্স মেকানিজমে নিয়ে আসা যায়, এক্স্যাক্টলি, কিন্তু সেটা সেটাই সরকার করতে পারে। সেটাই এইসব জায়গায় আরও অনেক এলিমেন্ট যুক্ত করার সুযোগ আছে আমাদের এখানে। সময়ের প্রেক্ষিতে নতুন নতুন সেক্টর যুক্ত করা, সেবা খাত যুক্ত করা। আপনিও শুরুতে কিন্তু বলেছিলেন যে উন্নয়নের সাথে সাথে কিন্তু অনেক ছোট ছোট শাখা প্রশাখা যুক্ত হয়, সেটি স্বাস্থ্য খাতের ক্ষেত্রেও কিন্তু সত্যি। জি আমরা কি দেখেছি গত 5 বছরে বা 10 বছরের কথাও আমি চিন্তা করতে পারি যে নতুন কোন এলিমেন্ট যুক্ত হয়েছে যেটি সত্যিকার অর্থে সাধারণ মানুষকে সহযোগিতা করছে স্বাস্থ্য সেবায়, এবং বা দোরগোড়ায় নিয়ে গেছে স্বাস্থ্য সেবাটা, এবং সেখানে সরকার বাজেট বরাদ্দ করেছে এবং সত্যিকার অর্থে কাজে লেগেছে, এরকম দৃষ্টান্ত কি আছে আমাদের? হ্যাঁ, নিশ্চয়ই আছে। যে আমি হয়তো বলবো না যে সন্তোষজনক, কিন্তু আছে, চেষ্টা করছে, সরকার তো চেষ্টা করছেন। যেমন যেই এখন সরকারের যে একটা প্রকল্প আছে, স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি, এসএসকে। তো এসএসকেটা হচ্ছে যে স্বাস্থ্য, আপনি যেমনটা বললেন যে স্বাস্থ্য সেবাটাকে একদম জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া। তো এইটা সরকার শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে যে কিছু প্রায় 100, আমি সংখ্যাটা এখন সঠিকভাবে বলতে পারবো না, যে সেই নাম্বার বেশ একটা সিগনিফিক্যান্ট নাম্বার অফ ডিজিজেস, সেখানে সেই ডিজিজের ইয়েটা দেওয়া হবে আর কি, সেবাটা দেওয়া হবে। সেটা এরকম একটা ইন্স্যুরেন্সের মতোই, যে সরকার হয়তো সবাইকেই ইউনিভার্সাল হেলথ কাভারেজের এত নিয়ে আসবে, কিন্তু এখন যারা দরিদ্র সীমার নিচে আছে, যারা, তাদের জন্য আর কি এটা করা হয়েছে। যে সরকার বলছে এরকম যে কোনো একটা হাউসহোল্ড থেকে
ইয়ারলি 1,000 টাকা করে প্রিমিয়াম নেওয়া হবে, টাকা নেওয়া হবে তাদের থেকে, এবং তাদেরকে 50,000 টাকা পরিমাণ সেবাটা তাদের পরিবারকে দেওয়া হবে। আচ্ছা, এটা কিন্তু সরকার নিয়েছেন, এবং এখানে বেশ কিছু জেলায় কিন্তু শুরু হয়ে গেছে, টাঙ্গাইল এবং বেশ কিছু উপজেলায় কিন্তু শুরু হয়েছে, এবং সেটার ভালো কিছু ফলাফল পেয়েছে। হয়তো আমি বলবো না যে এটা সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, অথবা এটা বলবো না যে 100% এটা ইমপ্লিমেন্টেশন হয়েছে, কিন্তু সেটা কিন্তু সরকার শুরু করেছে। এবং আমি মনে করি যদি এইটা যদি সরকার করতে পারে, এবং এখানে যদি দুর্নীতি থেকে এটাকে সরিয়ে রাখতে পারে, দুর্নীতি যদি এখানে কম হয়, তাহলে কিন্তু এটা খুব বড় রকমের একটা বাংলাদেশের স্বাস্থ্য খাতের জন্য, আপনি যেমনটা বললেন কমিউনিটি ক্লিনিকের কথা বললেন, তার চেয়েও বড় রকমের একটা ইম্প্যাক্ট কিন্তু স্বাস্থ্য খাতে বাংলাদেশে পড়বে, এটা আমার বিশ্বাস আর কি মনে হচ্ছে। তার মানে আমরা এটা বলি যে নতুন অভিনব যে সংযোজনগুলো বা ইনোভেশন যেগুলো দরকার, সেখানেও কিছু কিছু কাজ হচ্ছে, এবং সেগুলো এবং সেখানে রেফারেল, আরেকটা পয়েন্ট আমি যোগ করি, সেটা হচ্ছে সেখানে রেফারেল সিস্টেমটাও আছে, যেটা আমাদের স্বাস্থ্য খাতের জন্য অন্যতম একটা সমস্যা বলে আমরা চিহ্নিত করি। সেখানে দেখা যায় যে কোনো কিছু সমস্যা হলেই আমরা হয়তো ঢাকা মেডিকেলে চলে যাচ্ছি বা বিভাগীয় শহরগুলোর ইসে চলে যাচ্ছি, কিন্তু সেখানে কিন্তু এই সামান্য সর্দি কাশি ঠান্ডা জ্বরের জন্য কিন্তু সেখানে যাওয়ার দরকার নাই। তারা কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেগুলো আছে সেখানে কিন্তু যেতে পারে, তারপরে জেলা সদর হাসপাতালে যেতে পারে, তারপরে টার্সিয়ারি বা স্পেশালাইজড হসপিটালগুলোতে যেতে পারে। কিন্তু আমরা কি করি, আমরা কিন্তু এগুলো মানি না, কারণ আমাদের কোনো রেফারেল সিস্টেম নাই। তো ওই এসএসকের কথা যেটা বললাম, স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি, এখানে কিন্তু আপনার ওই রেফারেল সিস্টেমটাও কিন্তু আছে, যে প্রথমে তারা যাবে উপজেলাতে, উপজেলা থেকে জেলা সদর হসপিটালে, সেখান থেকে তাদেরকে রেফার করে পাঠানো হবে স্পেশালাইজড হসপিটালগুলোতে। তখন এই যে আমরা সবসময় যেই আমাদের একটা অসন্তুষ্টি জায়গা, যে যখন আমরা সরকারি হাসপাতালগুলোতে যাই তখন আমরা আসলে সেবাটা সেভাবে পাই না, তো তার অন্যতম একটা কারণ হচ্ছে এটা। সেটা উপচে পড়া যে ভিড় থাকে সেগুলো কিন্তু কমে আসবে, এবং বলা যেতে পারে যে এখনকার সময়ে যে ডিজিটালাইজেশন যেটা হয়েছে, আপনি যে কর্মসূচির কথা বললেন, এগুলো যখন ডিজিটাল ইন্টিগ্রেটেড হয়ে যাচ্ছে, তখন এগুলো মনিটর করা, ফলো আপ করা কিন্তু অনেকখানি ইজি, সহজভাবেই করা সম্ভব। আমি ডক্টর শিমুল আপনার কাছে আসি, যে যখনই আমরা প্রসঙ্গ তুলি, কথা বলি যে কোনো একটা উদ্যোগ হয়েছে বা একটা কর্মসূচি নেওয়া হয়েছে অথবা একটা প্রজেক্ট নেওয়া হয়েছে, আমাদের মনে সবসময় একটা সন্দেহ থেকে যে এটি কি বাস্তবায়িত হবে, কতখানি হবে, এবং অনেক প্রজেক্ট আছে যেখান থেকে শেষ পর্যন্ত ব্যয় হয় না, পুরো টাকা ফেরত চলে যায়। এই যে কিছুটা আমরা বলবো যে অসঙ্গতি এবং কখনো কখনো অক্ষমতা, এটির মূল কারণ কি আমাদের এখানে, বিশেষ করে স্বাস্থ্য খাতে, এবং এখান থেকে উত্তরণের জন্য কোনো ভালো উপায় আপনার পরামর্শে আছে কিনা? হ্যাঁ, থ্যাংক ইউ। এই কোয়েশ্চেনটা আসলে, এই ধরনের কাজ আমাদের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট থেকে অনেকগুলো করা হয়েছে। আমাদের বাজেট কেন খরচ হয় না, এই যে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি যে কথাটা বলা হয়েছে, সেগুলো অনেকগুলো স্টাডি হয়েছে, আমি নিজেও কয়েকটাতে ইনভলভ ছিলাম। মেইন যে বিষয়গুলো, কিছুতে গভর্নেন্স বিষয় ওভারঅল আছে স্বাস্থ্য খাতের ক্ষেত্রে, আলাদা না, সেটা নতুন করে বলার কিছু নেই। যেমন স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি যেটা যদি আপনি দেখেন, সেটা কিন্তু ভালো একটা, ডেফিনেটলি ভালো উদ্যোগ, কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে অনেক ফ্ল রয়ে গেছে এখনো। ইউটিলাইজেশন খুব বেশি ভালো না, টার্গেটিং খুব একটা ভালো হচ্ছে না, মানে যার পাওয়ার কথা সে পাচ্ছে কিনা কার্ড। আর সবচেয়ে বড় বিষয় হলো, সরকারি যে স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো আছে, সেগুলো খুবই আন্ডার ইউটিলাইজ সারা বাংলাদেশ। আপনি ঢাকা মেডিকেল দেখলে হবে না ওভারঅল। অর্থাৎ যে পরিমাণ ক্যাপাসিটি আছে, মানুষ সেই পরিমাণ সার্ভিস নেয় না, অর্থাৎ মানুষ সরকারি স্বাস্থ্য ব্যবস্থা খুব বেশি আস্থা রাখতে পারছে না। তো ওইটা দিয়ে আমি যেই প্রোগ্রামই করি না কেন, একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা একটা স্টাডি করেছিলাম প্রাইভেট সেক্টরকে ইনক্লুড করা যায় কিনা ওই ব্যবস্থা, স্বাস্থ্য কর্মসূচি দিয়ে। কিন্তু দেখা যাচ্ছে ওই উপজেলা সদরে ভালো কোনো স্বাস্থ্য, মানে সরকারি বেসরকারি ক্লিনিক বা হসপিটাল নাই যাকে রেফারেল হিসেবে ইউজ করা যায়। খুব সিম্পল একটা এক্সাম্পল দিতে পারি, যে যেমন এক জায়গায় আমরা গিয়েছি, তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি আপনাদের কি সার্ভিস দেন, তারা বলে আমরা সিজার করি। মানে একটা হসপিটাল বা একটা ক্লিনিক অনলি ফর সি সেকশন, এটা খুবই অ্যাবসার্ড। হচ্ছে বাংলাদেশে এরকম আছে। তো এই জায়গাগুলোতে তো রেফারেলও করা যাচ্ছে না। তো এই ওভারঅল হেলথ সিস্টেমে আমাদের মনোযোগ দিতে হবে। গভর্নমেন্টে একা পারবে না, কিন্তু গভর্নমেন্ট শুধু বাজেট দিয়ে হবে না, অন্যান্য রেগুলেশনস এই জিনিসগুলো আনতে হবে। আর ইউটিলাইজেশন, যে বাজেটে খরচ না হওয়ার বিষয়টা যেটা বলেছেন, স্বাস্থ্য খাতে কিছু বিশেষ ব্যাপার আছে অন্য সেক্টর থেকে। এক নম্বর, যে স্বাস্থ্যসেবা বিভাগে যারা কর্মরত তারা বেশিরভাগই মেডিকেল প্রফেশনের এখনো। তো তাদের মধ্যে এই যে ফাইন্যান্সিয়াল বিষয়গুলোর নলেজের কিছু ঘাটতি আছে।
আমি বলবো যে মানে বাজেটে করার কিছু টেকনিক্যাল বিষয় আছে। কোভিডের সময় আমরা একটা স্টাডি করে দেখেছি, সরকার কিন্তু বরাদ্দ দিয়েছিল এবং একটা যে থোক মানে প্রতিটা হসপিটালের জন্য, প্রতিটা ডিস্ট্রিক্টের জন্য একটা থোক বরাদ্দ দিয়েছিল যে কোভিড কেন্দ্রিক খরচ করবে। কিন্তু দেখা গেল খরচ হয় নাই। আমরা স্টাডি করে দেখেছি তাদের কমপ্লেনের অভাব নাই, আমরা মাস্ক কিনতে পারি নাই, আমরা ওটা কিনতে পারি নাই টাকার অভাবে। তখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা কেন, বাজেট তো দিয়েছে সরকার, সেটা খরচ করেন নাই কেন? তখন তারা অনেকেই বলেছে যে আমরা ভয় পাচ্ছিলাম যে এটা যদি খরচ করি, তারপর যদি কোনো কোডে না পড়ে, ফাইন্যান্স মিনিস্ট্রির যে কোড আছে সেই আচ্ছা। কোডে না পড়লে এই টাকা তো দেখা যাবে নিজের পকেট থেকে দিতে হবে। তো এই যে আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ, হ্যাঁ। যখনই আমরা আবার উপরের কথা বললাম, ফাইন্যান্স মিনিস্ট্রিতে কথা বললাম যে আপনাদের ওরা তো টাকা দিয়েছেন, খরচ তো করতে পারেনি, হুম। তখন তারা বললো এটা তো একটা কোড ছিল বিবিধ, ওখানেই তো আচ্ছা। ওরা ফেলে দিতে পারতো কোনোটা আচ্ছা। যদি না পড়ে। জি। তো এই যে কিছু আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ, কমিউনিকেশন গ্যাপ, অর্থাৎ যারা খরচ করবে তাদের ফাইন্যান্সিং নলেজটা একটু কম, আবার যারা ফাইন্যান্সিং দিচ্ছে তারা স্বাস্থ্যসেবা কিভাবে চলে সেই নলেজটা কম। তো ওইটা নিয়ে অনেকবারই আমার নিজেরই প্রস্তাব ছিল যে স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্যসেবা বিভাগে যারা আছে ওখানে একজন আমরা যদি ফাইন্যান্স মিনিস্ট্রির লোকটিকে ইন্টিগ্রেট করি, তারা ওখানে থাকবে, তারা ওখানে এই জিনিসগুলো ডিল করবে। কারণ এখানে হয় কি, ধরেন আপনার ডিস্ট্রিক্ট হসপিটাল একটা প্রবলেম হলো, যেটা কোন খাতে খরচটা পড়বে, ডিস্ট্রিক্টের ম্যানেজার হয়তো সেটা জানে না, কিন্তু এটা আবার কার সাথে যোগাযোগ করবে, হুম। কতদিন পরে জানবে, জি। এই যে একটা কমপ্লেক্সিটি তৈরি হয়। হ্যাঁ। তাতে যদি আমরা একটা ফাইন্যান্স মিনিস্ট্রি একটা উইং স্বাস্থ্যসেবা বিভাগে রাখতে পারি, যারা একদম স্পেসিফিক্যালি স্বাস্থ্যসেবা বিভাগের জিনিসগুলো ডিল করবে, তাহলে কিন্তু এটা সলভ করা যায়। সরকার কিন্তু ওখানে আছে, একটা জি। একজন ডিরেক্টর ওখানে থাকেন, কিন্তু উনিও স্বাস্থ্য বিভাগের লোক, উনি হয়তো কিছু জানেন, কিন্তু তার আন্ডারে যারা কাজ করে ওভারঅল যেই হুম। অর্গানটা আছে তাদের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ আছে, বা আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ আছে যে কিভাবে খরচ করব। শুধু তাই না, সরকার কিন্তু একটা নির্দিষ্ট এখন উপজেলা হসপিটালগুলোকে দিয়েছে যে তারা একটা নির্দিষ্ট পরিমাণ খরচ করতে পারে বছরে। সেখানেও দেখা যাচ্ছে ভালো মতো ইউটিলাইজেশন হচ্ছে না, একই জি। ভয় জি। যে আমি যদি খরচ করি হ্যাঁ। অডিট তো ধরবে, আমি কি হ্যাঁ। ঠিক মতো জবাব দিতে পারবো কিনা। সেটি। এই গ্যাপগুলো দূর করতে হবে। স্বাস্থ্য অর্থনীতি ইউনিট আমি যতটুকু জানি সেই ট্রেনিং এর ব্যবস্থা চালু আচ্ছা। জি। করেছিল, আমি জানি না কতটুকু মানে ওরা করতে না, পেরেছে, এটি বাট এটি এটা দরকার আর কি। অনেক ধন্যবাদ ডক্টর শিমুল, খুব চমৎকারভাবে গ্যাপের জায়গা যেটি আসলে, এবং এটি জাস্ট কমিউনিকেশনের জায়গাগুলো যদি ইজি করা হয় এবং একজনের এক্সপার্টিজ আর একজনের জন্য অ্যাভেলেবল করা হয়, তাহলে আমার ধারণা যে এই ঝামেলাটা অনেকখানি কমানো যেতে পারে। আমরা খুব ছোট করে ডক্টর নাজমুল ইসলাম আপনার কাছে একটু জানতে চাই যে এই যে আমরা বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে আলাপ করছি, বাংলাদেশে জিডিপির একটা 5% অ্যারাউন্ড এটা খরচ করা হচ্ছে, অথবা পরিমাণের কথাটা আপনারা বলছেন, আমরা বলছি যে এটি যথেষ্ট না আমাদের বিপুল জনগোষ্ঠী তার জন্য। পৃথিবীর আর কোন দেশ আছে আমরা যারা ভালো করছে স্বাস্থ্য খাতে, ভালো উদাহরণ যেসব দেশ তৈরি করেছে, তারা আসলে কিভাবে খরচ করে, কতখানি তারা খরচ করে তাদের টোটাল বাজেটের, এ ব্যাপারে কি ধারণা? ভালো ভালো প্রশ্ন করেছেন। তো আমরা দেখতে পাই যে উন্নত দেশ যেগুলো আছে বা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ যেই দেশগুলো আছে, তারা কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্ট করে। আবার অনেকে হয়তো ভালো অ্যামাউন্ট ব্যয় করে, কিন্তু আমরা কিন্তু তাদেরকে খুব ভালো হেলথ সেক্টর সার্ভিস ভালো দিচ্ছে সেটাও কিন্তু আমরা বলি না। যেমন ইউনাইটেড স্টেটস, তারা কিন্তু জিডিপির অ্যাবাউট 16%-এর মতো হেলথ সেক্টরে তাদের বাজেটে বরাদ্দ রাখে। অন দ্য আদার হ্যান্ড নরওয়ে কিন্তু অ্যাবাউট 10%-এর মতো বরাদ্দ রাখে আর কি। কিন্তু আমরা নরওয়েকে আমরা বলি যে এরা বেশ, তাদের স্বাস্থ্যসেবা খাতটা তুলনামূলকভাবে অনেক ভালো আর কি। আর অন দ্য আদার হ্যান্ড আমাদের কিন্তু যদি জিডিপি বলি, জিডিপির ইসেকে আমরা কিন্তু 1%-এর কাছাকাছি বা আরও হবে আর কি। আমরা কিন্তু খুব একটা এখন পর্যন্ত খুব ভালো কিছু আমরা ওই জিডিপির প্রেক্ষিতে কিন্তু আমরা সেটা বলতে পারছি না। তো এই আগের মতো আমরা বলি যে আসলে আমাদের দেশের কিন্তু আসলে কমপ্লেক্সিটিও কিন্তু অনেক বেশি। আমরা শুধুমাত্র ব্লেম করলে তো হবে না, দোষ দিলে হবে না। আমাদের জনসংখ্যার ঘনত্ব কিন্তু অনেক বেশি। তো এবং এখানে পার ক্যাপিটা মানে প্রতি কতজনের জন্য একজন ডক্টর যদি আমরা সেটা দেখি, তাহলে সেটা কিন্তু ওয়ান অফ দ্য হাইস্ট আর কি মানে পৃথিবীতে। তো সেটা কিন্তু দেখতে হবে, বিবেচনায় আনতে হবে। আবার আমরা অনেক সময় শুধু সরকারি হাসপাতালগুলোকে দোষারোপ করি যে এখানে ভালো সেবা পাওয়া যায় না, কিন্তু আবার দেখেন যে আমরা একদম জীবনের শেষ প্রান্তে যখন খুব বেশি মুমূর্ষ অবস্থায় থাকি, তখন কিন্তু আমরা আবার সরকারি হাসপাতালেই কিন্তু আস্থা রাখি। যেমন ঢাকা মেডিকেল বলেন বা বিএসএমএমইউ বলেন বা সরকারি হাসপাতালগুলোতেই কিন্তু আমরা এখানে ফিরে যাই।
তো সেক্ষেত্রে আসলে এখানে অনেকগুলো বিষয় আসলে জড়িত। আপনি পার্টিকুলারলি ভাবে বললে হবে না জিডিপির পার্সেন্টেজ হিসেবে, আমরা সেই হিসেবে তো অবশ্যই আমাদের কম আছে। আপনি আবার দেখেন যে তাদের পার ক্যাপিটা যদি হেলথ এক্সপেন্ডিচার যদি দেখি, শুধু শতাংশে না, পার ক্যাপিটা হেলথ এক্সপেন্ডিচারে আমাদের মাত্র হচ্ছে $58 বাংলাদেশে যদি আমরা বলি। অন দ্য আদার হ্যান্ড আমেরিকাতে হচ্ছে $12,000 মতো, আর নরওয়েতে আছে প্রায় $7,700 মতো। তো এখন ওদের পার ক্যাপিটা হেলথ এক্সপেন্ডিচারও কিন্তু বেশি, এবং সেটা কারণ ওরা তো উন্নত, এবং এখানে ইনকামও বেশি আছে পার ক্যাপিটা, এবং সেগুলো খরচ ভ্যালু কিন্তু অনেক বেশি সবকিছু স্বাস্থ্যসেবার জন্য। আপনি এখানে বাংলাদেশে একজন স্পেশালাইজড ডক্টর দেখাতে আপনি কত টাকা লাগবে? লেস দেন 2,000 টাকা পার ভিজিট, তাই তো? ভালো, যত ভালোই বলে 800-1600 বা 1700। কিন্তু আপনি যদি আমেরিকায় যান এবং আপনি দেখবেন আমেরিকা বা কানাডাতে, আমার জানা মতো, আমি নিজেও আসলে এরকম আমার এক্সপিরিয়েন্সে হয়েছে, যে আপনি যদি দাঁত অথবা চোখের ডাক্তার দেখাতে চান আমেরিকাতে বা কানাডাতে, সেখানে অনেকে প্লেন ভাড়া দিয়ে সেখান থেকে বাংলাদেশে আসবে এবং দাঁতের চিকিৎসা করে আবার ওখানে চলে যাবে, তাও তার খরচ কম হবে দেন যে হেলথ এক্সপেন্ডিচার ফর ট্রিটমেন্ট দাঁত এবং চোখের জন্য কানাডা অ্যান্ড ইউএসএ। তো এই বিষয়গুলো কিন্তু আছে, শুধু পরিমাণ আমরা দেখছি, কিন্তু আপনি পিপিপি যদি আমরা দেখি, যে পারচেজিং পাওয়ারটা যদি দেখি, সেক্ষেত্রে কিন্তু কিছু আপনি যদি বিবেচনা করেন দেখবেন যে আমাদের কিন্তু এত স্বল্প ব্যয় যে এই স্বাস্থ্যসেবাটা আমরা পাচ্ছি আপামর জনসাধারণের জন্য, এটাও কিন্তু কম বিষয় না। তা আমি কিন্তু আত্মতুষ্টিতে ভুগছি না, সেটা কিন্তু আমি বলতে চাই, যে এমন না যে আমি বলছি যে আমাদের স্বাস্থ্য খাত খুব ভালো করছে, সেটা খুব ভালো অবস্থায় আছে কম্পেয়ার টু রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, কিন্তু আমি এটুকু বলতে চাচ্ছি যে কিছু কিছু প্যারামিটারে কিন্তু আসলে আমরা এগিয়ে আছি, সেটা বলতে হবে আর কি। আমাদের একটি সাম্প্রতিক যে প্রবণতা, রোগের যে প্রবণতা বাংলাদেশে, ট্রেন্ড অফ ডিজিজের সেটা বলছে যে আগে যেখানে সংক্রামক ডিজিজের পরিমাণ বেশি ছিল, এখন কিন্তু আমাদের অসংক্রামক ব্যাধি, যেটা তার মধ্যে হৃদরোগের কথা বলতে পারি, ডায়াবেটিসের কথা বলছি, ক্যান্সারের কথা বলছি, কিডনির অসুখের কথা বলছি, এগুলো অনেকখানি বাড়ছে। এই যে রোগের প্রকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে, এর এর চিকিৎসা পদ্ধতি, চিকিৎসা ব্যয় কিন্তু সম্পূর্ণ ভিন্ন অন্য যে অসুখগুলো ছিল সংক্রামক রোগের তুলনায়। সেই ক্ষেত্রে এদের কন্ট্রোলের জন্য, এদের নিয়ন্ত্রণের জন্য বাজেটে কি বিশেষ কোনো উদ্যোগ নেওয়া দরকার, অথবা কি নেওয়া হয়, এ বিষয়ে আপনার কোনো জানাশোনা আছে কিনা বা আমাদের জানাবেন। ডাক্তার শিমুল আমাদের শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। না, কিছু তো উদ্যোগ অবশ্যই আছে সরকার, যেমন এনসিটির যে সার্ভিসগুলা এখন উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে শুরু করে এই জায়গাগুলোতে যেতে পাওয়া যায়, সেই ব্যবস্থা আস্তে আস্তে করছে। সে জায়গায় ছোট ছোট উদ্যোগ আছে, একদম নেই বলা যাবে না। অবশ্যই যেভাবে আমরা চাই সেভাবে নেই, কারণ আপনার এনসিডির ব্যাপারগুলা, মানে আপনি একটু আগে একটা এক্সাম্পল দিয়েছিলেন যে যেই ডিজিজগুলো আগে আরবান এরিয়াতে, শহর এলাকায় ছিল, এগুলো কিন্তু এখন গ্রামেও ছড়িয়েছে। যেমন আমি যতটুকু জানি, রিসেন্ট একটা স্টাডিতে ওরা দেখেছে ডায়াবেটিসের প্রেভেলেন্স আমরা ধরে নিতে পারি যে গ্রাম এলাকা অনেক কম হবে, ব্যাপারটা এরকম না, অলমোস্ট সেম, বা মানে খুব একটা কম নয়। তো এইটার অর্থ হলো যে লাইফস্টাইলের রিলেটেড যেই ধরনের এনসিডি গুলো আছে, সেটা মানে গ্রাম শহরের গ্যাপটা কমে আসছে। এটার সাথে অর্থনৈতিক ডেভেলপমেন্টের কানেকশন আছে, কারণ যেহেতু ইকোনমিক ডেভেলপমেন্ট হয়েছে, ফুড হ্যাবিট, মানুষের লাইফস্টাইল কাছাকাছি চলে আসছে গ্রাম এবং শহরে অনেক জায়গার ক্ষেত্রে, যার ফলে কিছু ডিজিজও কিন্তু ওই কাছাকাছি পর্যায়ে চলে আসছে। কিন্তু স্বাস্থ্যসেবার ওই সার্ভিসগুলা, ধরেন যেমন কিডনির, যে আমাদের কিডনি সমস্যা প্রকট, কিডনির যে ডিজিজগুলা, এটার প্রেভেলেন্স ভেরি হাই। সেই ক্ষেত্রে গ্রাম এলাকায় তো ডায়ালিসিসের ব্যবস্থা নাই, গ্রাম কেন, শহরে প্রতিটা ডিস্ট্রিক্টেই তো আমরা ব্যবস্থা করতে পারিনি। তাহলে এইগুলো তো আমাদের এখন সুযোগ আমাদের করা উচিত, যে অ্যাটলিস্ট প্রতিটা ডিস্ট্রিক্টে যেন থাকে। ক্যান্সার একটু সফিস্টিকেটেড ট্রিটমেন্ট, হয়তো এটা আমরা অত সহজে না পারলেও, বাট একটা প্রতিটা বিভাগে যেন খুব স্ট্রং ওয়েতে থাকে, সেটা কিন্তু আমাদের ব্যবস্থা নাই ওইভাবে এখনো। পুরোপুরি ঢাকা কেন্দ্রিক এই সেবাগুলা, এইগুলো একটু ছড়িয়ে দেওয়া। এখানে শুধু বাজেট বিষয় না, এখানে পলিসিগত কিছু বিষয় রয়েছে। তো ওই দুইটা একসাথে না করলে তাহলে বাজেটে কিন্তু আসবে না, কারণ বাজেটটা দিয়ে আসলে আমরা কেন কথা বলি, বাজেট তো পলিসিরই কিন্তু ওই দর্শনটা কি সরকারের, সেটার একটা ইন্ডিকেটর হলো বাজেট। তো সেই জায়গাগুলো, পলিসিগুলো যদি চেঞ্জ না করি, বাজেট খুব বেশি চেঞ্জ হবে না, এটাও বাস্তব আর কি। জি,
অনেক ধন্যবাদ ডক্টর শিমুল, যে এই নতুন যেই ধারণা এবং যে প্রকৃতি আমাদের আসলে নির্ধারণ করতে হবে সে বিষয়ে মতামত দেওয়ার জন্য। একটি গুরুত্বপূর্ণ বিষয় আসলে আমাদের আপনার কথায় বের হয়ে আসলো, এনসিডি কর্নার অর্থাৎ নন কমিউনিকেবল ডিজিজ। আমি যেই রোগগুলোর কথা বলেছিলাম, ডায়াবেটিস, তারপর কিডনির অসুখ এবং ক্যান্সার অথবা হার্ট ডিজিজ, হৃদরোগ যেগুলো, এগুলোর জন্য কিন্তু এখন সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্নার তৈরি করেছে, বলা হচ্ছে এনসিডি কর্নার। এটি কিন্তু খুবই ইতিবাচক একটি বিষয় এবং সেখানে আমরা জানি যে কেবল চিকিৎসা না, প্রতিরোধের ব্যাপারেও কিন্তু অনেক পরামর্শ দেওয়া হয়। এটি আসলে একটি ভালো উদ্যোগ। ডক্টর নাজমুল, আপনার কাছে যদি আসি, এই যে নতুন নতুন কিছু ইনোভেশন নেওয়া হয়েছে, সেখানে কিছু খরচ বা বাজেট বরাদ্দর চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, ভালো উদ্যোগ। কিন্তু আমরা যদি বলি যে বটম আপ অ্যাপ্রোচ যেটা, অর্থাৎ একদম বিভিন্ন সেক্টর যারা জড়িত স্বাস্থ্যসেবার সাথে, তার মধ্যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি জড়িত, তার সাথে ডাক্তারদের হসপিটালগুলো জড়িত, রোগী নিজেও কিন্তু স্বাস্থ্যসেবারই অংশ। ওনাদের কাছ থেকে কি যথেষ্ট পরিমাণ ফিডব্যাক নেওয়া হয় যখন একটি বাজেট চিন্তা করা হয়? তখন এই একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষের ভয়েস বা তাদের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয় কিনা আমাদের বাজেটে? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এখানে প্রথমত আমি বলতে চাই যে কিছু বিষয় আছে যেগুলো কিন্তু আমরাও জানি, আর এখন যে ডিজিটালাইজড যুগে কিন্তু আমরা জানি কোথায় কি সমস্যা হচ্ছে। কোনো একটা সমস্যার সমাধান করতে গেলে প্রথমে সেই সমস্যাটা আইডেন্টিফাই করা, সেটা গুরুত্বপূর্ণ। তো সেটা তো আমরা আসলে এটা কিন্তু জানি। তারপরেও যে আপনি যেটা বললেন যে প্রান্তিক জনগণ বা যারা স্বাস্থ্যসেবাটা যারা নিয়ে থাকেন তারা এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার যারা আছে স্বাস্থ্য খাতের, তাদের থেকে ফিডব্যাক নেওয়া হয় কি না, সেইভাবে তো নেওয়া হয় না। যেভাবে নেওয়া উচিত সেভাবে নেওয়া হয় না, আর নিলে হয়তো ভালো হতো, আরও হয়তো ভালো হতো। যেমন এখানে কিছু কিছু বিষয়, একটা উদাহরণ কিন্তু আপনারা দিয়ে দিলেন যে এখন যেটা আমি বলে আসছি যে আপনার সরকার কিছু করছে না, ব্যাপারটা তা করছে, কিন্তু হয়তো আমাদের যেটা চাচ্ছি সেইভাবে করছে না। যেমন এখন যেই কর্নারের কথা বললেন সেখানে যেই সেবাটা নেওয়া হচ্ছে, তো এখানে এটা কি কার্যকারী হচ্ছে কিনা বা এটাকে কিভাবে ইমপ্রুভ করা যায়। আমার জানা মতে এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও এই থাকার কথা যে একটা অভিযোগ বক্স অথবা পরামর্শ বক্স, সেখানেও কিন্তু দেওয়া যেতে পারে। অথবা যখন তারা সেবাটা নেয় তখন তাদের কাছ থেকে কিন্তু ফিডব্যাক নিতে পারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা জেলা সদর, তারা সেবাটা নেওয়ার পরে তাদের মতামতটা কেমন। এবং এখানে কিছু সরকার থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিন্তু এই কাজটা করতে পারেন যে একটা ফর্ম তৈরি করে যে কোন একটা ভালো স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য একটা হসপিটালে কি কি ফ্যাসিলিটিসগুলো থাকা প্রয়োজন। এটা শুধু বিভিন্ন স্টাডি কিন্তু হয়েছে, কিন্তু আমি সেটার কথা বলছি না। এটা ওভারঅলে যদি ইমপ্লিমেন্ট করার, বাস্তবায়ন করতে চায় গভর্নমেন্ট, তখন কিন্তু মতামত আপনি যেটা বলেন এটা কিন্তু চলে আসে। আপনি সেই উপজেলা থেকে উপজেলা এবং জেলা সদর এবং হচ্ছে আপনার টারশিয়ারি হসপিটালগুলোতেও কিন্তু আপনি সেই মতামতটা নিতে পারেন আফটার গেটিং দ্য সার্ভিসেস, যে আপনি এখানে ব্যবহার কেমন, যে যারা রিসেপশনে আছেন ডক্টরের ব্যবহার কেমন, সময় কতটুকু দিচ্ছে, এখানে যেই যেই আপনার টেস্ট করার জন্য ল্যাবের ম্যাটেরিয়ালসগুলো, সেগুলো রিসোর্সেসগুলো প্রপার আছে কিনা, কাজ করছে কিনা। ডক্টর শিমুল যেটা বললেন যে অনেক রিসোর্স কিন্তু আমাদের আছে, সেগুলো আনইউটিলাইজড, সেটা আমরা জানি না। অনেক ক্ষেত্রে দেখা যায় সেগুলো ইউজও করা হয় না। মানে অনেক জায়গা আছে যে একটা মেশিন কিনে রাখছে কিন্তু সেটা কখনো ব্যবহার করা হয়নি টেকনিশিয়ানদের অভাবে। তো এই বিষয়গুলো আছে যে মতামতগুলো কিন্তু আপনি এই বিভিন্ন পার্সপেক্টিভে কিন্তু মতামত নেওয়া যেতে পারে, এবং তারা কি চাচ্ছে, তাদের আকাঙ্ক্ষাটা কি সরকারের কাছ থেকে বা স্বাস্থ্য খাতের যারা উপরের লেভেলে যারা আছেন, পরিকল্পনা যারা আছেন, তাদের কাছ থেকে প্রত্যাশাটা কি হতে পারে, এবং সেটা কিন্তু রিফ্লেকশন বাজেটে আসাটা কাম্য আর কি। আমি মনে করি সেটা আসা উচিত, আরো ভালোভাবে আসা উচিত। সেটা এর সাথে আরেকটি বিষয় যে কোয়ালিটি অফ সার্ভিস যেটি, এবং সেখানে যে নির্ভরতার যে জায়গাটা, আমাদের এখানে যারা স্বাস্থ্যসেবা দিচ্ছেন, যে ডায়াগনস্টিক সেন্টারগুলো তারা ঠিকমতো কাজ করছে কিনা, একজন ডক্টর তিনি কোয়ালিটি লিখছেন কিন্তু আসলে তিনি কোয়ালিফাইড কিনা, এই জায়গাগুলো সার্ভেলেন্সের ভিতরে আনা এবং সেগুলোকে যথাসময়ে নিরসন করাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। না অবশ্যই, এটা তো খুব যথার্থই বলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানেও কিন্তু বাজেটের একটা প্রসঙ্গ আছে। প্রসঙ্গ এখানে কিন্তু আপনি দেখেন টু ওয়ে আসলে বিষয়টা। একটা হচ্ছে যে আমরা সবসময়, এটা আমাদের একটা, আমরা কি বলবো, এইটাকে আমি খুব ভালো দৃষ্টিতে দেখি না যে সবসময় ডাক্তারদেরকে, চিকিৎসকদেরকে আমরা ব্লেম করি, তাদের অনেক বিষয়ে ব্লেম করি। প্রথম কথা, আমাদের প্রথম ব্লেম যেটা, তাদেরকে দোষারোপ করি, আমার কথা শুনে না।
ঠিক আছে, এইভাবে বলি। তো আমার কথা শোনার জন্য তার তো সময় দরকার। সেটাই। তাহলে আগে আমরা শুধু বলতাম যে পাবলিক হসপিটালগুলোর কথা বলতাম যে এখানে রোগীদের অনেক ভিড়, কিন্তু আপনি দেখবেন আমাদের অর্থনৈতিক উন্নয়নটা, যদিও অনেকে হয়তো এটা ক্রিটিসাইজ করে, কিন্তু আসলে তো উন্নয়ন হয়েছে। এবং আপনি দেখবেন যে 10 বছর আগে আপনি প্রাইভেট সেক্টরের হসপিটালে গেলে আপনি কিন্তু অত সময় বসে থাকতে হইতো না। এখন আপনি যে 5 স্টার হোটেলেও যদি যান সেখানেও দেখবেন যে আপনাকে বসে থাকতে হচ্ছে। তার সময় কিন্তু নাই, শুনতে পাচ্ছে না। কিন্তু এটা মনিটরিং এ আসা উচিত। একটা স্ট্যান্ডার্ড টাইম আছে যে 7 মিনিট, মিনিমাম 7 মিনিট আপনাকে কিন্তু দিতে হবে পেশেন্টকে, ইচ পেশেন্ট। এই জায়গাগুলো আমাদের মনিটরিং এবং সার্ভের আন্ডারে আসতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর নাজমুল। ডক্টর শিমুল, আপনাকে ধন্যবাদ যুক্তরাষ্ট্র থেকে এই অসময়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনারা আসলে এখন ঘুমের সময়। দুজনকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন। একটি অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্য ব্যবস্থায় যেখানে সকল মানুষ প্রত্যাশিত স্বাস্থ্যসেবা পাবেন, সেই জায়গায় পৌঁছানোর জন্য আমাদের যা করা দরকার সে প্রসঙ্গে আজকে দুজন অতিথি কথা বলেছেন। আমরা আশা করব আমাদের যে বাজেট আসছে সেখানে যেই বাজেটটি আমাদের বরাদ্দ হোক না কেন তা সঠিকভাবে ব্যয় হবে এবং মানুষ তার প্রত্যাশিত স্বাস্থ্যসেবা পাবে। এই আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আয়োজন।